অফবিট দার্জিলিং এর পালা শেষ। দাওয়াই পানি থেকে আজকের গন্তব্য আমার ভীষণ পছন্দের এক পাহাড়ি গ্রাম, যেখানে মেঘ গাভীর মতো চড়ে, গান শোনায় রংপোখোলা, বন্য প্রকৃতি, অপার শান্তি, ঘুম ভাঙে যেই সকালবেলা। পাহাড়ি পথে সবুজ খেলা থাকে মনে লাইফ লং। আজ তোমাদের নিয়ে যাচ্ছি অফবিট কালিম্পং এর সেই গ্রাম, নাম যার পেডং। বর্ষার পেডং যে এত মায়াবী হবে আমি সত্যিই ভাবিনি। বরাবরের মতো দাওয়াই পানি থেকে পেডং এর রোড জার্নি তো থাকছেই, সাথে থাকছে অনেক সাইট সিং, গুম্বাদারা, পেসক, ত্রিবেণী সঙ্গম থেকে শুরু করে কালিম্পং এর মেন স্ট্রিম সাইট সিং এর অনেকগুলো স্পট। তোমাদের আজকে সন্ধান দেব পেডং এর ফাটাফাটি এক আস্তানা, আতিথেয়তায় আমার থাকা সেরাদের একটা। তবে আজকের গল্পের ইউএসপি কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর। হয়তো এই পেডংকে তোমরা আগে দেখোনি। সন্ধান দেব এমন এক স্পটের যা ছিটকে দিতে পারে। তাহলে সিট বেল্টটা শক্ত করে বেঁধে নাও, গল্প গাড়ি ছেড়ে দিই। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সুপ্রভাত। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো ঝোড়ো হাওয়া বইছে। এখন ওই 16-17 ডিগ্রি টেম্পারেচার চলছে, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। যাই হোক, ঘড়ি বলছে 8:20। সকালের 4 বিস্কিট দিয়ে গেল দাদা। বাইরে এত ঘন কুয়াশা যে একটু দূরের জিনিসও ঝাপসা হয়ে আছে। ইনফ্যাক্ট পাখির চোখে আমাদের হোমস্টেটাও প্রায় অদৃশ্য। তবে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। বিশেষ করে যারা হোমস্টে চালান তাদের জন্য আরো ভালো লাগছে। আর রান্না, স্পেশালি রান্না খুবই ভালো। তোমরা যারা আসতে চাও দাওয়াই পানি, অবশ্যই যোগাযোগ করতে পারো। খুব ডিসেন্ট একটা হোমস্টে, যতটা দরকার ততটা আছে, ওনাদের আন্তরিকতা আছে। আর রান্না, আমি একটু অন্য ধরনের রান্না, আমি বললাম তো আমি গ্রেভি খেতে পছন্দ করি। ওনারা গ্রেভি একটু কম দেন, বললে বানিয়ে দেন, কিন্তু গ্রেভি ছাড়াও যে এরকম ভালো লাগতে পারে। আর অদ্ভুত একটা পাহাড়ি টাচ আছে রান্নায়, তো সেটাও খুব ভালো লাগবে তোমাদের। প্রাতরাশের পালা এবং আমাদের বেরোনোর পালা জয়শান্তি হোমস্টে থেকে। ভালো লাগলো, আরো ভালো লাগতো যদি আমরা একটু দার্জিলিং এর ঝলক দেখতে পেতাম। কিন্তু যা সিচুয়েশন, যা মেঘ, পুরো ইন্ডিয়া জুড়ে এই বৃষ্টিটা চলছে, কিছু করার নেই। প্রকৃতির সাথে তো আর লড়তে পারবো না, বরং যতটুকু পাচ্ছি, যা পাচ্ছি সেটুকুকেই সঞ্চয় করে ফিরতে হবে। ব্রেকফাস্টে রয়েছে গরম ধোঁয়া ওঠা রুটি, আর এটা হচ্ছে ঘুগনি। আহা, এতটাই ভালো লেগেছে মনে হচ্ছে রুটি বেশি খেয়ে ফেলবো। এমনি বাইরে ঠান্ডা, এরকম ধোঁয়া ওঠা ঘুগনি। টাটা, চলতে हैं दीदी, चलते हैं, बहुत अच्छा लगा। ঘড়ির কাঁটা বলছে 9:56। আমরা পথে নেমে পড়েছি। দার্জিলিংকে বিদায় জানিয়ে কালিম্পং এ যাব আজ। দাওয়াই পানি থেকে আমাদের আজকের আস্তানার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সাইট সিং করে পৌঁছাতে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে। তোমরা শুধু রাস্তায় চোখ রেখো। দার্জিলিং এর ভিজে পথঘাট, পাইন বনে মেঘেদের যাতায়াত, পথের বাঁকে বাঁকে কুয়াশার হাতছানি, গাড়ির চাকার সব শব্দ, পাখি ঝিঝির ডাক এবং এই সব কিছুর একটা গমগমে মিশেলে এই চলার পথটা যে কি অদ্ভুত আনন্দ দিচ্ছে আমায়। তোমাদের কেমন লাগছে? কি রাস্তাটা দেখে মনে হচ্ছে না অনিশ্চিত কোনো ভবিতব্যের দিকে এগিয়ে চলেছি আমরা? কিন্তু একটা বাঁক পেরোতেই দেখো সেই অনিশ্চয়তা উধাও। এটাই তো পাহাড়, এটাই তো পাহাড়ের এই অমোঘ আকর্ষণের একটা প্রধান কারণ। আমরা এখন যে গ্রামটা পেরোচ্ছি এর নাম লোপচো।
আমাদের সোজা রাস্তাটা ধরে পেশক সেবক হয়ে যাওয়ার কথা, কিন্তু ডান দিকের এই পথটায় মাত্র 1.5 কিলোমিটার গেলেই গুম্বাদারা ভিউ পয়েন্ট পড়বে। চলো একবার ঢু মেরে আসা যাক। এই যে তিন চুলের চা বাগান শুরু হয়ে গেছে। এখন এসেছি তিনচুলের গুম্বাদারাতে। এখান থেকে অনবদ্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি তিনচুলে অনেকবার এসেছি। তাগদা খুব পছন্দের আমার একটা জায়গা। তাগদা মেঘের জন্য বিখ্যাত আর কি। মেঘ কুয়াশা এখানে সবসময় এমনভাবে ঘিরে থাকে। তুক মানে ওই ধোঁয়াশা বা কুয়াশা, ওটা লোকাল ভাষায় ওটাকে তুক বলে। আর এই হচ্ছে তিনচুলের গুম্বাদারার ভিউ। যারা কাঞ্চনজঙ্ঘা এবং চা বাগান পছন্দ করো, তিনচুলের মতো জায়গা তোমাদের জন্য, যাকে বলে পারফেক্ট। তিনচুলেতে আর কি কি লুকিয়ে আছে সে খোঁজও দেব খুব শিগগিরই। আপাতত ইচ্ছে টানার দৃষ্টিতেই তিনচুলেকে দেখে একটু মন ভেজাও। আহা, মাঠটা দেখছো? এই ল্যান্ডস্কেপটার অলংকার বলে মনে হচ্ছে না? এই দেখো, সবুজ পাহাড়কে গিলতে আসছে সাদা সমুদ্র। চলো আমরা বরং পালাই। আমাদের পরের গন্তব্য পেশক। পেশকের এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা। এই মুহূর্তে পেশকে এই যে গাছটা দেখছো, এই গাছটার নিচে শুধু এই দোকানটা ছিল 2017 সালে। তখন এই পয়েন্টটাকে কেউ মানে দাঁড়াতো না, খুব কম লোকই দাঁড়াতো। এখন কি হয়ে গেছে, চারিদিকে দোকান দোকান দোকান, ভর্তি দোকান। অসাধারণ একটা স্পট ছিল সেই জায়গাটার, মানে এই রাস্তা দিয়ে যেতেও অসাধারণ লাগতো। জায়গাটার বিউটিটা অনেকটা ক্লস্ট্রোফোবিক লাগছে আর কি এখানে এসে। এখন যে ওই সময়ের পেশককে দেখেছে তার পক্ষে একটু মুশকিল। এই যে এই পাশে চা বাগানটা এরকম। বর্ষার ছোঁয়ায় যেখানে প্রত্যেকটা গাছ সবুজ হয়ে রয়েছে, সেখানে একটা গাছ ন্যাড়া হয়ে দাঁড়িয়ে। ওই যে ওই গাছটা, এই গোটা প্রাণবন্ত ফ্রেমে এরকম একটা গাছ একটু অড লাগলেও ফ্রেমটা কিন্তু দারুণ লাগছে, তাই না? আবার নেমে পড়া পথে। এবার গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্ট। বিশেষ দ্রষ্টব্য, এটা কিন্তু সার্বজনীন। কেন বলছি, গিয়েই দেখবে চলো। পেশক থেকে চলে এসেছি লাভার্স মিট পয়েন্ট। এটা অনেকবার এসেছি, তোমাদেরও দেখিয়েছি। লাভার্স মিট ভিউ পয়েন্ট, এখান থেকে রঙ্গিত আর তিস্তার সঙ্গম দেখা যায়। এইটা হচ্ছে, দেখো কালার আলাদা, জলের কালার আলাদা বোঝা যাচ্ছে। এটা বর্ষাকাল, তাই না হলে কিন্তু আরো পরিষ্কার বোঝা যায়, কারণ তিস্তা বরাবরই খোলা আর রঙ্গিতের স্বচ্ছ জল এসে মেশে। বেশ জনপ্রিয় স্পট এটি। তবে কেন সার্বজনীন লাভার্স মিট পয়েন্ট বললাম দেখবে? এই দেখো। জোকস অ্যাপার্ট, কেমন লাগছে তোমাদের আজকের গল্প জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো। যদি চাও আরো অনেক মানুষের কাছে পৌঁছাক, লাইক করার পর একটু হাইপ করে দিও ভিডিওটা। হাইপ অপশনটা ইউটিউবে নতুন, তাতে একটু হেল্প হবে আমার। যারা প্রথম দেখছো আমায়, তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথের গল্পেরা একটু বেশি প্রিয়। তাই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায় আমার গল্পে। তোমাদের যদি লেংদি মনে হয় ভিডিও, স্কিপ করে দরকারি অংশগুলো দেখে নিতে পারো। তবে যারা আমার মতোই ওয়্যারলেস প্রকৃতি প্রেমী, থেকে যেও, আফসোস হবে না এটুকু বলতে পারি। তো আজকের প্ল্যান কিন্তু বেশ লম্বা। পেডং যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে মোটামুটি কালিম্পংয়ের যত সাইট সিং আছে, যতটা কভার করা সম্ভব আর কি করবো। তার মধ্যে ক্যাকটাস গার্ডেন পড়ছে,
তার মধ্যে মর্গান হাউস ছুঁয়ে যাব, দূরপিনদারা মনাস্ট্রি আছে, ডেলো পার্ক। দেখা যাক কতটা করা পসিবল হয় আজকে। মানে খিদেও তো পাবে, আর হোমস্টেতে গিয়ে লাঞ্চও করতে হবে। দেখা যাক। চলে এসেছি পাইন ভিউ নার্সারি, বা যেটা ক্যাকটাস গার্ডেন নামে বেশি প্রসিদ্ধ। চলো যাওয়া যাক। এই যে পাইন ভিউ নার্সারি, এই হলো ক্যাকটাস গার্ডেন। অনেক রকমের ক্যাকটাস এখানে দেখতে পাবে। এতটা বেরিয়ে এসছে, এখান থেকে যাওয়াটা রিস্কি, একবার ছুঁয়ে দিলেই মুশকিল। এ হচ্ছে ক্যাকটাস। টিকিট 20 টাকা পার হেড। পার্কিং নিয়ে আমাদের দুজনের পড়লো 70 টাকা। 30 টাকা পার্কিং আর 20 টাকা টিকিট। এরকম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গ্রিন হাউস টাইপের করা আছে। প্রত্যেকটাতে একটাতে এক রকম ক্যাকটাসের জিনিস দেখতে পাবে। এটা যেমন ওই পাশেও দেখলাম। এইখানে ডান দিকে দেখো, তবলার বায়ার মতো কত বড় 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 ক্যাকটাস হয়ে রয়েছে। এইটা দেখো। তাহলে যারা গাছ, ফুল, ক্যাকটাস বিশেষ করে পছন্দ করো, পাথরকুচি ও প্রচুর পাথরকুচি স্টক রয়েছে এখানে, অবশ্যই ঢুমেরো, ভালো লাগবে। জাস্ট ক্যাকটাস গার্ডেনটাকে ফেলে একটু এগিয়ে আসলেই এখানে ক্রাফট টিচার্স ট্রেনিং সেন্টার, চিত্রভানু, কালিম্পং। হাতে সময় নিয়ে এসো এবং অবশ্যই একবার ঢুমেরো। চলো এবার একটু বরং ভূত আর ভগবানের ডেরা দুটোই দেখে আনি। প্রথমে যাব ভূতের ডেরায়। নিশ্চয়ই বুঝতে পারছো মর্গান হাউসের কথা বলছি। সে গল্ফ কোর্স, বর্ষার ছোঁয়ায় আরো সবুজ হয়ে গেছে। চাইলে ছবি টবি তোলার জন্য আসতে পারো। পিছনে একটা ওরকম সবুজ ভেলভেটের মতো কার্পেট গল্ফ কোর্সের, তার সামনে ছবি খুব ভালো আসে। এইটা হচ্ছে মর্গান হাউস, এখন রেনোভেশন চলছে। আমার ভূতের ভবিষ্যতের কিছু লাইন মনে পড়লো এটা দেখে, যে যদি ভুতুড়ে হাউস বলা হয়, মর্গান হাউসে ভূত আছে, তো সেখানে যদি এরকম রেনোভেশনের কাজ চলে, ভূতেরা নিজেদের কমফোর্টেবল এনভায়রনমেন্ট পাবে কি করে, তাই না? ওদেরও তো একটা কমফোর্টেবল আবহ দরকার হয়। মানে আমরা যেরকম নিজেদের বাড়িতে নিজেদের মতো করে থাকি, এখানকার ভূত নিশ্চয়ই মর্গান হাউসে যে এনভায়রনমেন্টে ছিল সেটাই পছন্দ। তো সেটা যদি আবার এরকম রেনোভেট করা হয়, ওরাই বা যাবে কোথায়? ওদের তো স্থানচ্যুত, আস্তানাচ্যুত করা হচ্ছে, তাই না? এই যে ওই যে রেনোভেট করা হচ্ছে। এবার পালা ভগবানের ডেরার। ঠিক ধরেছ, দূরপিনদারা মনাস্ট্রি। রোদ ঝলমলে পরিষ্কার দিনে এই দূরপিনদারা মনাস্ট্রি থেকে অসাধারণ কিছু নৈসর্গিক দৃশ্যপট দেখা যায়। আর আমার ফেভারিট হচ্ছে এই মনাস্ট্রির পেছনেরই মাঠটা। এই যে মেঘ ঢুকছে, মেঘ ঢুকছে। চলো এবার যাব ডেলো পার্ক। জুলাই মাসে আসার সব থেকে সুবিধা যেটা বুঝতে পারছি, মানুষের ভিড় প্রায় নেই বললেই চলে, তাই অনেক শান্তিতে ঘুরে দেখতে পাচ্ছি সবটা। আসলে কোলাহল, চিৎকার, চেঁচামেচিটা পাহাড়ের সাথে ঠিক যায় না। বাঁদিকে এই যে মনাস্ট্রিটা দেখছো, এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না। এই যে আমরা ডেলোর পথে পা বাড়ালাম। ডেলোতে ঢুকতে পার হেড 20 টাকা করে লাগে এবং ক্যাশ ক্যারি করো, এখানে অনলাইন অ্যাকসেপ্টেড নয়। ডেলো কিন্তু কালিম্পং এর ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশনস, সাইট সিং এর মধ্যে পড়ে। তো কালিম্পং এলে অবশ্যই ডেলো পার্ক ঘুরে যেও। বাইরের কোনো টুরিস্ট চোখে পড়ছে না, এখন শুধু স্থানীয় মানুষদেরই দেখতে পাচ্ছি।
যারা লোকালস তারা এসেছেন। এই হচ্ছে ডেলো টুরিস্ট লজ। আর এই হচ্ছে ডেলো পার্ক। এই রাস্তাটা দিয়ে উঠলে সামনে একটা ভিউ পয়েন্টও আছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, মিক্সড ফিলিংস আর কি। মানে আমি এক্সপেক্ট করিনি ডেলো, তো অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, একটা মিক্সড ফিলিংস আর কি। মানে আমি এক্সপেক্টই করিনি ডেলো এত নিরিবিলি, এত কম লোক দেখতে পাবো ডেলোতে। এর জন্য খুব এনজয় করছি। এই যে মেঘ, হু হু করে মেঘ ঢুকছে, জলো হাওয়া হচ্ছে। এপাশ থেকে আশা করি কিচ্ছু দেখতে পাবো না। আস্তে আস্তে মেঘ ছেয়ে ফেলছে পুরোটায়। হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই পাশটা পুরো সাদা। আচ্ছা, ডেলোর পার্কিং চার্জ হচ্ছে 4 হুইলার 50 টাকা আর 2 হুইলার 20 টাকা। ডেলো থেকে বেরিয়েই জাস্ট একটু এগোলেই কিন্তু বাঁদিকে সায়েন্স পার্ক পড়ে, যেটা আমার মতে খুব ভালো একটা জায়গা। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। যদি ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা থাকে সাথে, অবশ্যই সায়েন্স পার্কে ঢুমেরো। আজকে আর ঢুকছি না সায়েন্স পার্ক, কারণ হাতে সময় খুব কম। এখন প্রায় 3টে বাজে, হোমস্টেতে পৌঁছাতে হবে, খিদেও পেয়েছে। এইটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টারে যাওয়ার গেট। তো দারাবচাঁদ মনাস্ট্রি আর হনুমান মন্দির এই দুটো রাস্তায় পড়ে পেডং যাওয়ার পথে ডেলো থেকে। ইচ্ছে ছিল দেখানোর, যদিও আগে অনেকবার আমার ভিডিওটা দেখেছো তোমরা। তো বৃষ্টি পড়ছে অগত্যা, কিছু করার নেই। এইটা হচ্ছে হনুমান মন্দিরে ওঠার সিঁড়ি, কিন্তু বাইরে যা ওয়েদার, এখন একদমই যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে। হনুমানজিকেও দেখা যাচ্ছে না, এখানে বিরাট হনুমান মূর্তি ছিল, পুরো ঢেকে গেছে। যাই হোক, চলো হোমস্টেতেই যাওয়া যাক সোজা। খিদেও পেয়েছে, ভেবেছিলাম রাস্তাঘাটে কোনো মোমোর দোকান পেলে খাবো, কিন্তু সব বন্ধ আজকে। তবে লাকিলি একটা রেস্তোরাঁ পেলাম, নাম ক্লাউড হেভেন রেস্তোরাঁ। আচ্ছা, ড্রাই আন্ডা ওয়াই অর্ডার করি তো অনেক জায়গায়, কিন্তু সব জায়গায় কিন্তু ড্রাই হয় না। এখানে প্রপার ড্রাই আন্ডা ওয়াই দিয়েছে, একদম ড্রাই, প্রপার ড্রাই। খুব ভালো, খুব ভালো। এক্সপেকটেশনের চেয়ে বেশি পেলে কি ভালো লাগে না? ঠিক এই কারণেই ক্লাউড হেভেনের অভিজ্ঞতাটাও দারুণ লাগলো। যাই হোক, এবার পথে কনসেন্ট্রেট করো। আলগাড়ার দিকে ছুটছি আমরা এখন। যত এই বর্ষায় সিক্ত সবুজের বাহার দেখছি, প্রাণে খুশির তুফান জাগছে। কি যে অপার শান্তি আছে এই বর্ষার পাহাড়ে। এই যে আলগাড়া ক্রস করে পেডং এর পথে পা বাড়ালাম আমরা। বৃষ্টিটা মাঝে একটু থেমেছিল, আবার পড়তে শুরু করেছে। উফ, মায়াবী রাস্তাটা দেখছো? সামনের ঝাঁকড়া গাছটা দেখছো? কি দারুণ লাগছে না? এই মুহূর্তে কবিগুরুর লাইন ধার করে পেডংকে বলতে ইচ্ছে করছে,
বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই দ্বারে, পথিকেরে লহ ডাকি তব মন্দিরেরও এক ধারে। শুরু হলো পেডংয়ের সেই জঙ্গল। এই জঙ্গল অনেক কিছু মনে করিয়ে দিল। শেষবার যখন পেডং এসেছিলাম ভয়াবহ অবস্থা হয়েছিল আমাদের। সেদিনটার কথা ভাবলে আজও শিহরিত হই। কেন জানি না অদ্ভুত একটা অস্বস্তি কাজ করেছিল আমার এই জঙ্গলে আগের বার। 1 বছর পরে এসেও জঙ্গলের সেই ছন্ন ছাড়া ভাবটা আবার অস্বস্তি দিচ্ছে। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। এই হলো আমাদের আজকের আস্তানা। পেডং আমার খুব পছন্দের একটা জায়গা, যে কারণে এই ট্রিপের শেষ প্লেসটা পেডংই সিলেক্ট করেছিলাম। কি অপূর্ব লাগছে দেখো এই যে। আর আমাদের আজকের আস্তানা পেডং এর অস্মিকা হোমস্টে, কাশন পেডং, কালিম্পং, ওয়েস্ট বেঙ্গল। ঘড়ি বলছে এখন 4:20। ফাইনালি এসে উপস্থিত হলাম। এবার লাঞ্চ করব, ফ্রেশ হব, রুম ট্যুর দেব, আর কেমন হোমস্টে, কি কি অ্যামেনিটিস আছে সব বলবো ধীরে ধীরে। চলো আগে রুমে তো যাই। থ্যাংক ইউ। এটা কিন্তু পেডং এর কালচার, মানে খাদা দিয়ে ওয়েলকাম করা পেডং এর কালচার। এবং যাদের হোমস্টেতে এলাম, এই সন্তোষদার কথা আমাকে জয়ন্তদা বলেছিল যে যাও, বুঝতে পারবে মানুষটা কেমন। আমি হাসিটা দেখেই বুঝতে পারছি মানুষটা খুব ভালো, এবং আমাদের এই হোমস্টের অভিজ্ঞতাটাও খুব ভালো হতে চলেছে। রুম ট্যুরটা এবার দিয়ে নি। এই হচ্ছে 2 নম্বর ঘর। ঢুকেই যেটা একটা কুইন সাইজ বেড আছে, 2 জন শুতে পারবে। কুইন সাইজের চেয়ে সামান্য বড় হলেও হতে পারে, 2 জন আরামসে শুতে পারবে। এদিকে ভিউ উইন্ডো, এদিকে ভিউ উইন্ডো, খুব সুন্দর কিছু পেন্টিংস দেওয়া রয়েছে। এখানেও 2টো ছবি, একটা হচ্ছে অর্কিড গার্ডেন, একটা হচ্ছে কুপো প্লেকের ছবি। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক দেওয়া আছে, কেউ চাইলে এখানে বসে কাজ করতে পারবে, লাঞ্চ ডিনার ঘরেই করতে পারবে। একটা আয়না রয়েছে প্রসাধনের জন্য। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, বালতি, মগ, হ্যান্ড ফ্লাশ, বেসিন, আয়না। মোটামুটি যা যা দরকার একটা হোমস্টেতে, ঠিকঠাক ভালো হোমস্টেতে যা যা থাকা দরকার সব আছে। আর যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে ওনারদের আন্তরিকতা। ঢুকেই মন ভালো হয়ে গেল, বিশ্বাস করো। মানে যখনই দাদার হাসি দেখলাম, সন্তোষদার হাসি, সত্যি মন ভালো হয়ে গেল। তারপর ওয়েলকাম তো দেখলে, এবং এই হোমস্টের যে ব্যালকানি থেকে যে ভিউটা অনবদ্য। এই যে আরেকবার তোমাদের জন্য আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। একটা জিনিস যেটা ঘরে ঢোকার পর এখন মনে হচ্ছে, ঘরটা একটু ছোট তুলনামূলকভাবে। এই ঘরের স্পেসটা কিন্তু একটু কম। মোটামুটি এই খাটটা ঢোকার পর খুব একটা বেশি জায়গা বেঁচে নেই, কিন্তু তা সত্ত্বেও বলবো ঘরের কন্ডিশন, লোকেশন এবং ওভারঅল একটা ভাইব তো থাকে। খুব ভালো লাগছে এই হোমস্টেকে। এবং আমার ঢুকেই যেটা মনে হচ্ছিল, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির আওয়াজ হচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি আওয়াজ হচ্ছে, এই পাশে একটা ঝর্ণা যাচ্ছে, ওই যে কালভারটা দেখছো, ওখান থেকে ঝর্ণাটা যাচ্ছে, এটা তার আওয়াজ। তো হোমস্টের কাছেই একদম ঝর্ণাও পাচ্ছ, এবং সারাক্ষণ এই জলের গান শুনতে পাবে। এইটা একটা এই হোমস্টে প্লাস পয়েন্ট। প্লাস এই ভিউ তো রয়েছে, ওই যে গাছে একটা পাখি বসেছে।
চলো এবার একটু খেয়ে নি। সন্তোষদা বৌদি আমাদের জন্য লাঞ্চ বানিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছে। আচ্ছা, আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, এটা হচ্ছে বেগুনি, ডাল, করলা ভাজা, শাক, এটা হচ্ছে কোয়াশের তরকারি, ডিমের কারি আর পাঁপড়। বলতে দ্বিধা নেই, এই সিরিজের সেরা খাবারটা এখানেই খেলাম। অনেক পদ আর প্রত্যেকটা পদ ইকুয়ালি গুড। আমার এক্সপেকটেশন আমি সবসময় একটু লো রাখার চেষ্টা করি, সেখানে খাবারের মান যদি এতটা ভালো হয় সত্যি হেভেনলি লাগে। যাক, এই হলো বিকেলের পেডং। সবুজের সমারোহটা দেখেছ? আর ওই যে নিচে বইছে রংপোখলা। ঘড়ি বলছে 5:38। আমি আর কল্লোল একটু পায়ে হেঁটে ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। এইটুকু জায়গার মধ্যে কতটা শেড দেখো, কতগুলো কলা পাতা কালারের কচু পাতা। এই যে উপর থেকে জল নেমে আস্তে 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 যাচ্ছে, গিয়ে এরকম ছোট ছোট ঝর্ণার আকার নিয়েছে আর কি। মজা হবে, চলো যাওয়া যাক। ওই যে একজন সমানে নালিশ জানাচ্ছে, শুনতে পাচ্ছ? পছন্দের পেন্সিলটা কেউ কেড়ে নিয়েছে স্কুলে, তাই মার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে, জানো মা আমার পেন্সিল কেড়ে নিয়েছে। অদ্ভুত শান্তি আছে এখানে, অদ্ভুত শান্তি আছে। কখনো পেছন থেকে কনস্ট্যান্ট ঝর্ণার আওয়াজ আসছে, বাঁদিক বা পেছনে একটু সামনে এখান থেকে ঝিঁঝি ডেকে উঠছে মাঝে মাঝে। আর রাস্তায় চলতে চলতে এরকম ভিউ দেখতে পাচ্ছি। আর তোমরা তো জানোই, মেঘ মানে আমার কাছে শান্তি। দেখো ছত্রে ছত্রে শান্তি ছড়িয়ে আছে। আগের বারও পেডংয়ে আমি অগস্ট নাগাদ এসেছিলাম, তো সেই ভাইবটা আবার পাচ্ছি। অনবদ্য লাগছে, অনবদ্য লাগছে। তবে আগের বার সময় পাইনি পায়ে হেঁটে এক্সপ্লোর করার। ঢুকতে ঢুকতে রাত্রি হয়ে গেছিলো, পরের দিন সকালবেলায় বাইক নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। তাও পেডং যেটুকু দিয়েছিল সেটাও এখনও মনে আছে, এবং সেই টানেই আবার ছুটে আসা পেডংয়ে। যদি এবার অন্য হোমস্টে, এই হোমস্টেটাও তুখোড়, খুব ভালো, খুব ভালো। শুধু আমাদের পায়ের শব্দ আর প্রকৃতি, এর বাইরে আর কিচ্ছু নেই এখানে। কি অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স, পরিবেশ, ভাবা যায় না। এই যে ছোট্ট এইটুকু জায়গা দেখো, রাস্তাটা উপরে উঠে গেছে, ওই রাস্তায় আলোটা এসে ডাইরেক্ট পড়েছে। আর এইখানে এই যে গাছগুলোর ছায়া এখানে পড়েছে, এই ছায়া আর ওপাশ থেকে আলো, এর কম্বিনেশনটা দেখো। আর ওই যে একটা গাড়ি আসছে ওখান থেকে, এই কন্ট্রাস্ট, প্রত্যেকটা জায়গায় এক একটা করে ফ্রেম তৈরি হচ্ছে, প্রত্যেকটা বাঁক নতুন গল্প বলছে। জোড়া ঝাউ গাছ, খুব বেশি দিন হয়নি এরা এইভাবে গল্প শুরু করেছে। এখন অনেক দিন পাশাপাশি দাঁড়িয়ে গল্প করে যেতে হবে। ওপর থেকে বর্ষার জল নামছে। জাস্ট ওইখানটায় ছিলাম,
ওখানে সাউন্ডস্কেপটা সম্পূর্ণ আলাদা ছিল, ওইখানে সাউন্ডস্কেপটা একদম আলাদা ছিল। আর এই দেখো একটা নতুন সাউন্ডস্কেপে ঢুকছি, যেখানে ঝর্নার জল আর এখানকার পোকারা একটা অদ্ভুত মানে সাসপেন্স মিউজিক যেন তৈরি করেছে। আশা করি ক্যামেরা বা ক্যামেরার মাইক জাস্টিফাই করছে। বুঝতে পারছো, পুরো সাসপেন্স সিকোয়েন্সের বিজিএম যেমন হয়, থ্রিলার বা ক্লাইম্যাক্সের বিজিএম অনেকটা সেরকম। আর এইখানে এই যে পাইপটা, এই পাইপে একটা লিক আছে, লিক থেকে মাঝে মাঝে আওয়াজ হচ্ছে, সেটাও এই অ্যাম্বিয়েন্সের সাথে অদ্ভুতভাবে খাপ খেয়ে যাচ্ছে। আহা, এই যে বিজিএমের অ্যাম্প্লিটিউডটা বাড়লো। ভূতের রাজা দিল বর। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কিসের সাথে মিল আছে, কিসের সাথে মিল আছে। ভূতের রাজা দিল বরের সেই সিকোয়েন্স যেখানে ভূতের রাজা কথা বলছে, মনে হচ্ছে না সেরকমই একটা সিকোয়েন্স। এই যে তোমরাই বলো না, এই সমস্ত জায়গা থেকে ফিরতে ইচ্ছে করে? মনে হয় না এখানকার মানুষরা কত ভালো আছে, কিন্তু জানি এখানকার জীবনযাত্রা অনেক কঠিন, অনেক বেশি কঠিন আমাদের থেকেও। কিন্তু ওই যে নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস, বা নচিকেতার সেই গান, দেখে যা যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। ছোট্ট একটা ঝর্ণা, জল নামছে উপর থেকে। এই যে পাহাড় নতুন করে জীবন ফিরে পেয়েছে, বর্ষায় পাহাড় নতুন করে জীবন ফিরে পেয়েছে। আর এগুলো সব কিন্তু জীবন ধারা। এই যে যেগুলো নামছে দেখছো, এগুলো সব জীবন পাত্র উপচে পড়ছে, সেখান থেকে ধারা নামছে। এর চেয়ে ভালো ডেসক্রিপশন আমার মাথায় আর আসছে না। গাছের গায়ে অর্কিড হয়ে রয়েছে, ফার্ন হয়ে রয়েছে, রাস্তাটা কি সুন্দর। ইচ্ছা তো করে সব রেখে দিই, ভিডিও সব রেখে দিই, তোমাদের পুরোটা দেখাই, কিন্তু মুশকিল হয়ে যায়। এমনি আমার ভিডিও অনেক বড় হয়, কিছু কিছু মানুষ কমেন্টে লেখেন, 100-এ হয়তো 1জন বা 2জন লিখলেন যে পাটে ভেঙে দিলে হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। এবং অনেকেই বলেন সপ্তাহে 2টো ভিডিও অ্যাটলিস্ট, সেটাও সত্যি বিশ্বাস করো আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই দিতাম। কিন্তু এই ঘোরাটা তো আমিও নিজে এনজয় করি, এই প্রসেসটা ঘুরতে ভালোবাসি এবং প্রাণ খুলে ঘোরার মজাটা নিতে চেষ্টা করি। এবার যখনই আমি সপ্তাহে একটার জায়গায় 2টো ভিডিও দিতে শুরু করব, ওই যে প্রেশারটা আসবে যে ঘুরতেই হবে, ভিডিও দিতেই হবে, তাতে না নিজের অনুভূতি, নিজের আনন্দ, ঘোরার আনন্দ, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় মার খাবে ভিডিও দেওয়ার চক্করে। এই যে আহা কি লাগছে, ওফ কি অদ্ভুত প্রেম। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এর চেয়ে বেশি ভিডিও দিতে গেলে সেই অনুভূতি, সেই আনন্দটা আমি আর করতে পারবো না, ঘোরাটা তখন হেক্টিক মনে হবে। তো সেই জায়গাটা আমি এত তাড়াতাড়ি যেতে চাই না। তাই একটাই রিকোয়েস্ট, আমাকে এত তাড়াতাড়ি হাঁপিয়ে যেতে দিও না। আমি চাই আরও ধৈর্য ধরে, আরও সময় নিয়ে, আরও শান্তি করে ঘুরতে, আর তোমাদের কাছে সেই ঘোরার গল্প পৌঁছে দিতে। তো তার জন্য আপাতত সপ্তাহে একটা করেই চলুক। এরপরে যদি কখনো কোনো
এডিটার হায়ার করতে পারি ভালো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তবে আমার মনে হয় না একটার বেশি দিতে পারবো। যেভাবে ভিডিওটা এডিট হয় তাতে যথেষ্ট সময় লাগে, যথেষ্ট পরিশ্রম যায়, শুধু দৈহিক না মানসিক পরিশ্রম অনেকটা যায়। আবার ওই যে বলছিলাম যে আমি এনজয় করে পুরো প্রসেসটা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে নিজে হাঁপিয়ে না উঠি। আমি হাঁপিয়ে গেলে আমি তো গল্প বলতেও পারবো না, না ভালো করে। তো সেটাই। আহা, ডান দিকটা দেখো, ওফ, প্রকৃতির কি অদ্ভুত খেয়াল। হ্যাঁ কল্লোল, এ বেশি যাস না, যোগ। শুনতে পাচ্ছ একটা ঘন্টার আওয়াজ? খুব সম্ভবত চার্চের বেল ওটা। আর এই জায়গাটা দেখো জাস্ট, জলের আওয়াজ, ঘন্টার আওয়াজ, ঝিঁঝির আওয়াজ। ঘড়ি বলছে সন্ধে 6টা, এটা হচ্ছে 6টার ঘন্টা। ক্যানভাসটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। এই যে চার্চ অ্যান্ড চার্চের ক্যানভাস। কি ভালো একটা ক্যানভাস, কি লাগছে, অপূর্ব লাগছে। নিচেই বাচ্চাদের একটা স্কুল আছে, সেন্ট জোসেফ স্কুল কাশন, আর এটা সম্ভবত সেন্ট জোসেফ চার্চ। क्या हो रहा है? हाँ क्या हो रहा है? जा तोड़ दिया। এই হচ্ছে ছোটবেলা। আমরা কত রকম মারপিট করেছি ছোটবেলায়। এখন সেসব দিনের কথা ভাবলে হাসিও পায়, আনন্দও হয়, ভালোও লাগে। কিভাবে সময় কেটে যায় দেখো। হাঁটতে 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 টাইমের ক্যালকুলেশন হারিয়ে ফেলেছি। প্রায় 6:30 বাজে। তো এবার ফিরি। অন্ধকার ঝুপ করে নেমে যায় তো পাহাড়ে, বলা যায় না। এখানে এখন বলছে বর্ষাকালে ভাল্লুক বেরিয়ে আসে, মানে এই সময়টা আরও বেশি করে বেরোয়। তাই এত তাড়াতাড়ি ভাল্লুকের সামনে পড়তে চাই না, বরং হোমস্টেতে ফেরা যাক। যেতে যেতে রাস্তায় একটা কাঁকড়া দেখলাম, পেস্ট হয়ে রয়েছে। ভাবলাম কেউ হয়তো কাঁকড়া নিতে গিয়ে পড়ে গেছে চাকায়, কিন্তু এই যে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। हमारा बाबा लोग पकड़ते हैं ওই যে কামড়া বলে দাঁড়িয়ে করেছে। इसका दांत पकड़े थे ओए इसको इसे चीरता भी है। देखते पकड़ो। ओए काट दिया। नहीं यहाँ से पकड़ते হ্যাঁ কল্লোল এক্সপার্ট। দেখা একবার, দেখা দেখা দেখা। এই যে যথেষ্ট বড় সাইজ। জুলাই মাস, এ কদিন দেখছো কিভাবে কুয়াশায়, মেঘে বলা ভালো, মুড়ে রয়েছে চারপাশ। তো বাইরেটা খেয়াল করিনি এতক্ষণ, বা খেয়াল করার কথা ভাবিও নি, কারণ এডিট করছিলাম, একটু কপি করছিলাম ফাইল টাইল, প্লাস টুকটাক এডিট। হঠাৎ করে চোখ তুলে চমকে গেছি। একটু দেখাই, তার আগে লাইট বন্ধ করি। হ্যাঁ, এ হচ্ছে হোমস্টে থেকে এখন ভিউ। আহা, অপূর্ব লাগছে। তারাখচিত পাহাড়, আর চা, ভেজ পকোড়া আর বারবিকিউ সহযোগে সন্ধে। আবিষ্কার ভাই এদিকে দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো, তারা ঝকঝক করছে পাহাড়ের গায়ে।
আমি সত্যি এক্সপেক্ট করিনি এই ভিউটা আজকে দেখতে পাবো, যা ওয়েদার ছিল। মানে নতুন নতুন অনেক জিনিস জানতে পারছি, যেমন এই আচার, নামটা ভুলে যাবো ওই জন্য আগে দেখিয়ে দিচ্ছি। এটা টিম্বুর বলে একটা ফল হয়, এরকম ছোট্ট 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 ফল। তো সেগুলোর মানে গ্যাস যাদের হয়, যাদের গ্যাসের প্রবলেম, তাদের জন্য অনেকে খুব ভালো। দাদারা বলছে, সন্তোষ দাদা বলছে এই ফলটা মানে অত্যন্ত দামি ফল, কিন্তু এখানে কোথাও এখানকার এই অঞ্চলে পাওয়া যায় আর কি, সেই জন্য দাদারা আনতে পারেন। তো ওই টিম্বুরের আচার স্পেশাল মেনুতে রয়েছে, লাস্ট আইটেম। আর কি কি রয়েছে? সাদা ভাত, ডাল, আলু ভাজা, চিরন্তন কম্বো, এটা হচ্ছে সয়াবিন ভাজা, রয়েছে চিকেন আর একটা স্পেশাল স্যালাড উইথ মশলা। তো ডিনারটাও জম্পেশ হবে এই আর কি। শুরু করা যাক। যথারীতি লাঞ্চের মতো ডিনারের স্বাদও অপূর্ব ছিল। সারা রাত ধরে মেঘের খেলা দেখে একটু ঘুম নেমেছিল চোখের পাতায়। তখনও কি জানতাম পেডংয়ের সকাল আমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। আমি জানি না এই সৌন্দর্যের কিভাবে ব্যাখ্যা করব। আমার মনে হচ্ছে যেন একখণ্ড স্বর্গ নেমে এসেছে পেডংয়ে। সূর্যদেব অকৃপণ হাতে তার আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন। কিছু কিছু মুহূর্ত এমন আসে যখন শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। অদ্ভুত কিছু উপলব্ধির সামনে এনে দাঁড় করায় সেই সব মুহূর্তরা। সেই উপলব্ধির কোনো নাম হয় না, কোনো নির্দিষ্ট প্যাটার্ন হয় না, শুধু একটা ভালো লাগার অকৃত্রিম ঘোরের রেশ রেখে যায়। পেডংয়ের এই সকালটা ঠিক তেমনই ছিল। একটু এই সকালের মিঠে রোদটাকে গায়ে না মেখে নিলে চলছিল না, তাই বেরিয়ে পড়লাম। চাপ আছে, আজকে বেরোতে হবে, 9:30টার মধ্যেই বেরোতে হবে, কিন্তু তাও চলো সামনেটা দেখো। এই হচ্ছে পেডং গ্রাম। অপূর্ব লাগছে। পায়ে হেঁটে যদি পাহাড়ি গ্রামকে এক্সপ্লোর না করো তাহলে কিছুই করছো না তোমরা। পায়ে হেঁটে একটু ঘোরার চেষ্টা করো। পায়ে হেঁটে না ঘুরলে পাহাড়কে চেনা যায় না, পাহাড়কে উপলব্ধি করা যায় না। পায়ে হেঁটে ঘোরা তাই খুব দরকার। প্রত্যেকটা বাড়িতে অসংখ্য ফুল গাছ লাগানো, সেগুলো পরিচর্যা করেন এনারা রোজ, এবং ওই জন্য প্রত্যেকটা বাড়িকে এত কালারফুল লাগে। রুচির ছাপ স্পষ্ট, আর আমার পেছনে মেঘের ছাপ স্পষ্ট। গ্রাম শুরু হচ্ছে, গ্রামের জাস্ট আগে এলাম, মানে গ্রামটা ছেড়ে জাস্ট বেরিয়ে এলাম। এখানটা সম্পূর্ণ কিন্তু ল্যান্ডস্কেপ অ্যাম্বিয়েন্স সম্পূর্ণ পাল্টে গেল। জঙ্গল শুরু হচ্ছে এবং এখানে জলের গান, পাখিদের কোলাহল, আর এই জঙ্গলে একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স হয় না, যেখানে ঝিঝির পোকা ডাকছে, অনেক রকমের পোকার আওয়াজ, সেইটা পাচ্ছি। হুট করে অ্যাম্বিয়েন্স পাল্টে গেল, জাস্ট একটুখানি। ওই গ্রাম আর এখানে আলাদাই। এই ছোট ছোট চেঞ্জগুলো না অনুভব করতে হবে কোথাও ঘুরতে এলে, বা বিশেষ করে এই ধরনের জায়গায় এলে, প্রকৃতির মাঝে ছোট ছোট চেঞ্জগুলোকে একটু অনুভব করার চেষ্টা করবে। অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস খুঁজে পাবে যেগুলো আলাদাই শান্তি দেয়। এইসব জিনিসগুলোকে খুঁজে পেলে না, মানে ওই যে বলি না, মানে আমরা তো অ্যাকচুয়ালি এই প্রকৃতিরই পার্ট, মানে প্রথম থেকেই ছিলাম। এবার যেহেতু আমাদের বুদ্ধি বেশি, আমরা নিজেকে প্রকৃতির থেকে বড় ভাবতে শুরু করি। ধীরে ধীরে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হই, যে কারণে আমাদের অনেক শক্তি কিন্তু হারিয়ে গেছে। আগে মানুষও অন্যান্য পশু পাখিদের মতো ডিজাস্টার বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ফিল করতে পারতো। তো সেই জিনিসটা এখন আর মানুষ পারে না, আমরা পারি না।
কিন্তু সামান্য পিঁপড়ে, সামান্য পোকা, বিভিন্ন বনের জীবজন্তুরা তারা কিন্তু বুঝতে পারে, বন্যা আসার আগে বুঝতে পারে, অতিবৃষ্টি হওয়ার আগে বুঝতে পারে। দেখবে পিঁপড়েরা লাইন দিয়ে যখন ঘরের কোনো দেওয়াল বেয়ে ওঠে আমরা বলি নিশ্চয়ই সামনে খুব বৃষ্টি হবে। তো ওরা বুঝতে পারে কি করে? ওরা নিশ্চয়ই কোনো সিগন্যাল পায়, তার কারণ ওরা এখনও সেই প্রকৃতিরই পার্ট। আর আমরা প্রকৃতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছি, তাই আমরা বুঝতে পারি না। মাঝে মাঝে প্রকৃতির সাথেও কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং তার জন্য এই রকম প্রকৃতির মাঝে আসতে হয় এবং তখনই বোঝা যায় যে আমরা প্রকৃতিরই পার্ট। অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, অদ্ভুত একটা কানেকশান তৈরি হয়। এই যে এখন যেমন হচ্ছে এই রাস্তায় হাঁটতে গিয়ে, এই কানেকশানগুলো না খুব দরকার। তো তোমরা যখনই সুযোগ পাবে, হয়তো আমার মতো এত ঘুরবে না, কিন্তু যখনই সুযোগ পাবে চেষ্টা করো ধীরে সুস্থে প্রকৃতির সাথে মিশে প্রকৃতিকে বোঝার চেষ্টা করে ঘুরতে, যাতে সারা বছরের অক্সিজেন অনেকটা বেশি পরিমাণে নিয়ে যেতে পারো এবং এই গল্পগুলো পরবর্তী প্রজন্মর কাছে পাস অন করতে পারো। এটা দিয়ে এসেছিলাম, এইটা দিয়ে একটু এগোই। কি অপূর্ব লাগছে। হ্যাঁ, দেখা দেখু। কত রকমের পাখি ডাকছে। আলাদাই শান্তি এখানে। অটোমেটিক্যালি গলা আস্তে হয়ে আসে, কথা স্লো হয়ে আসে। হাতে সময় বেশি নেই, তাই আফসোস হচ্ছে। মনে হচ্ছে আর একটু থেকে যেতে পারলে ভালো হতো। মনে হচ্ছে প্রকৃতিও যেন বলছে কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোড়ে। যদি আমার প্রকৃতিকে বলার আর সেরকম কিছুই নেই, প্রকৃতি জানে, প্রকৃতি বোঝে, কিন্তু প্রকৃতির অনেক কিছু কথা হয়তো আমায় বলার ছিল বা আমার শোনার ছিল, সেই সময়টা হয়তো পাবো না, কারণ বেরিয়ে যেতে হবে আজকে। আবার আসবো পেডং, আমাকে আবার আসতে হবে, বারবার আসতে হবে হয়তো। অদ্ভুত একটা মায়ায় বেঁধে ফেলেছে পেডং এই দুবারের ভিজিটে। কি কেমন অসম্ভব সুন্দর না? সত্যি মনে হচ্ছে মানে প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি, অদ্ভুতভাবে কানেক্টেড ফিল হচ্ছে নিজেকে প্রকৃতির সাথে। কি করলো? এতক্ষণ চোখের শান্তি হচ্ছিল, এই আওয়াজটা মনের শান্তি হচ্ছে, সত্যি মনের শান্তি হচ্ছে। সন্তোষ ভাই বেরিয়েছে। কি क्या लेके जा रहे हैं? हम लोग गाय के लिए चारा लेने जा रहे हैं। गाय के लिए चारा? अच्छा, कितना जमा है? ये सब नहीं खाता ना गाय, कुछ चीज खाता है। हाँ जी, वो चुन चुन के लेना पड़ता है, अच्छा, सभी नहीं खाता है। तो रोज निकलना होता रोज है? सवेरे हमारे 3 बजे उठना है, हाँ। मार्केट जाके अभी आया, अभी फिर गाय के चारा लेने गए हम। अच्छा ठीक है, जाइए। ओके। হোমস্টে যারা চালায়, মানে হোমস্টেটা তোমরা দেখলে কত ভালো, নিট অ্যান্ড ক্লিন একটা হোমস্টে। হ্যাঁ, এটাও বলার, আমি তখন বলা হয়নি, খুব ভালো হোমস্টে। এখনো পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স যা বলছে প্রচণ্ড ভালো হোমস্টে, এবং সবচেয়ে বড় কথা হাইজিন মেনটেন হয় প্রচণ্ড, খুব নিট অ্যান্ড ক্লিন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একদম টপ টু বটম সব জায়গায় মেনটেন। তো সেটা খুব ভালো লেগেছে আমার, কল্লোল দুজনেরই খুব ভালো লেগেছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম একটা নিট অ্যান্ড ক্লিন হোমস্টে আমাদের ওখানে হলে কি হয়, মানে সে গরুর খাবার খুঁজতে বেরোচ্ছে সকালবেলা, ভোরবেলা বাজারে যাচ্ছে 3টের সময় উঠে। তো এই যে লাইফটা ওনারা লিড করেন, এত সাদা মাটা একটা লাইফ, এটাই এই মানুষগুলোর হাসির পেছনের মেন রিজন। কারণ জীবনে জটিলতা কম, সাদা মাটা লাইফ, স্লো লাইফ,
এখানে প্রচুর অবসর আছে, নিজের সাথে ফ্যামিলির সাথে কাটানোর প্রচুর অবসর আছে। কাজের ফাঁকেও, কাজের ফাঁকের বাইরেও অনেকটা টাইম পান এনারা। ইনফ্যাক্ট একসাথে কাজও করেন, উনি আর ওনার ওয়াইফ দুজন মিলে পুরো দেখাশোনা করেন, রান্না বান্না থেকে শুরু করে সব দুজন একসাথেই করেন। তো এটাই ওনাদের সুখী জীবনের চাবিকাঠি বলে আমার মনে হয়। শুধু ওনাদের না, এই গ্রামের অলমোস্ট সবারই আমার বিশ্বাস তাই। মাত্র একটা দিনেই এই ব্যালকনিটা মায়ায় বেঁধে ফেলেছে, তাই যতটা এখানে সময় কাটানো সম্ভব তা একটু কাটিয়ে নিচ্ছে। 9টা বাজতে যায়, এবার ব্রেকফাস্ট করে বেরোনোর পালা। পেডংয়ে অসাধারণ সময় কাটলো এবং এই বিগত 3 দিনের আমার মনে হয় সেরা সময়টা পেডংয়েই কাটালাম। যাই হোক, আবার ফিরবো, আবার ফিরতে হবে তো বলেইছি পেডংয়ে। এত ভালো একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, তোমরাও এসো। আপাতত দেখি অস্মিকা হোমস্টেতে ব্রেকফাস্টে আমাদের জন্য কি রয়েছে। সব নতুন নতুন জিনিস শিখছি, দেখেছো? কালকে একটা চাটনি দেখালাম, আর এটা হচ্ছে নিংরোর শাক, বলছে নিংরো কা সবজি। ये चटनी अचार भी बोलते हैं हम लोग, हाँ। चटनी भी बोल सकते हैं। ये हम लोग का सिलपट्टे में पीस के बनाते हैं ना, अच्छा। ऐसा बनाया है ये सब। अच्छा। आप roast करके। থ্যাংক ইউ। अच्छा, ये रोटी। খুব সিম্পল মেনু ব্রেকফাস্টে, রুটি, আলুর দম আর একটা স্পেশাল আচার, তাও অনবদ্য লাগলো। সেটা রান্নার গুণে না আন্তরিকতায় বোঝা দেয়। 10:55 বাজে এখন। ফাইনালি অস্মিকা হোমস্টে পেডং কে বিদায় জানানোর পালা। थैंक यू दीदी, बहुत अच्छा लगा, बहुत अच्छे से टाइम बिताया यहाँ पे। थैंक यू, फिर आएंगे। তোমরা যারা আমার লাস্ট পেডং এর ভিডিও দেখেছো ফুরুঙ্গাঁওয়ের, সেখানে ঢোকার সময় আমরা একটা বেশ চাপের সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই, একটা ক্যাফেটেরিয়া যেখানে আমাদের লোকেশন এন্ড হয়ে গেছিল। তারপর জানতে পারলাম সেই জায়গাটা হন্টেড এবং এখানকার সবচেয়ে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা। জায়গাটার নাম ক্রস হিল। তো শুধু হন্টেড বলে নয়, বা স্থানীয় মানুষ, ইনফ্যাক্ট সন্তোষ দাও বললো ওখানে অনেক কিছু হয়েছে আগে, লোকাল ওনারা বিশ্বাস করেন। তো যা রটে তার কিছুটা তো হলেও ঘটে বলে আমি বিশ্বাস করি। তো এখন যাচ্ছি সেই ক্রস হিলে, তোমাদের নিয়ে যাব, দেখাবো দিনের বেলায় কি অবস্থা সেখানে। আবার সেই জঙ্গলের রাস্তা, আবার সেই ক্যাফেটেরিয়া। এসে গেছি ক্রস হিল, নামি একটু নাম। এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে এসে আমাদের লোকেশন এন্ড হয়ে গেছিল আগের বছর যখন এসেছিলাম। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, আর হচ্ছে ক্রুজ বা ক্রস। এটা তিব্বতের দিকে মুখ করিয়ে রাখা সেই ফাদার যাকে তিব্বত চীনে ঢুকতে দেওয়া হয়নি খ্রিশ্চানিটির প্রচারে। তো তিনি তাই ফিরে এসে তিব্বতের দিকে মুখ করে এই ক্রসটা বসান। মানে পরে হয়তো এটাকে সংস্কার করা হয়েছে, কিন্তু এখানে একটা ক্রস বসানো হয়েছিল সেই সময়। তো পরে এই জায়গাটাকে এরকম স্ট্রাকচার করে সংরক্ষণ করা হয়েছে। আর ওই হচ্ছে সেই ক্যাফেটেরিয়াটা, যে ক্যাফেটেরিয়াটায় আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং 2-3টে গাড়ি আমাদের হাত দেখানো সত্ত্বেও না দাঁড়িয়ে চলে গেছিল। এবং পরে বুঝতে পেরেছিলাম কেন তারা দাঁড়ায় না, কারণ এখানে অনেক রকম ঘটনা ঘটেছে আগে। আমায় কথা বলতে দিচ্ছে না পোকারা, আমার কথা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে হয়তো। যাই হোক, ভয় দেখানোর পালা এবারের মতো শেষ, এবার মুগ্ধ হওয়ার পালা। আমরা এখন যাচ্ছি পেডংয়ের দারুণ একটা স্পট, মিলন টপে। এটাই আমাদের আজকের শেষ দ্রষ্টব্য। এরপর আমরা সোজা চলে যাব এনজেপি, কাঞ্চনকন্যা ধরতে হবে। তবে ওই যে ঘর ছেড়ে বেরোনোর সময় যে মন খারাপটা হয়, আস্তে আস্তে সেটাই গ্রাস করছে আমায়। এখন পাহাড়ও তো আমার ঘর, তাই না? আমরা এই মুহূর্তে আপার পেডাঙে মিলন টপ বলে একটা জায়গা আছে, একটা ভিউ পয়েন্ট। সেখানে এই যে মিলন টপ, হাইট 4879 ফিট। আরও একটা পয়েন্ট আছে সামনে, আই লাভ পেডং বলে, সেলফি পয়েন্ট যেটা বলছিলাম আর কি। যাওয়া যাক।
এখান থেকে হেঁটে 5-10 মিনিট বলছে। বাহ, এখানেও খুব সুন্দর একটা পাথর আছে, টিলা। এই পয়েন্টটায় অবশ্যই এসো, দারুণ। আহা, क्या बात। এই যে এই হচ্ছে পয়েন্ট। এই পাথরটার উপর দাঁড়িয়ে আছি আর এখান থেকে পুরো পেডং দেখা যায়, বার্ড আই ভিউ। আর ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওটা আই লাভ পেডং, ওখানেও যাব। অবশ্যই এসো। রাস্তাটা খুব সিম্পল নয়, তাই একটু দেখে এসো এবং ভালো জুতো পরে এসো। আমাদের মতো হাওয়াই চপ্পল আর ক্রক্স পরে এসো না। এই যে এসে গেছি, সিঁড়ি পেয়ে গেছি ফাইনালি। এখান থেকে ভিউ দেখো, জাস্ট অসাধারণ জায়গা, খুব ভালো পয়েন্ট। এই রাস্তায় আসার জার্নিটা যতটা এক্সাইটিং, ঠিক ততটাই আমি এক্সাইটেড এই ফাইনাল ডেস্টিনেশনটা দেখে। এই যে আই লাভ পেডং এর সাইন, আর ওখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। সেরা জায়গা, সেরা জায়গা, সেরা জায়গা জাস্ট। নিচে একটা ছোট্ট মাঠ মতো জায়গা, আর এই হচ্ছে আই লাভ পেডং। দুঃখের বিষয় মেঘ এসে ভিউ ঢেকে দিয়েছে, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো এখান থেকে কি ভিউ পেতে চলেছো। এই যে পেডং পঞ্চায়েত সমিতি, এই হচ্ছে ভিউ পয়েন্টে বসার জায়গা। আর এখান থেকে এই হলো ভিউ। আর এদিকটা দেখো, এখনো পর্যন্ত মেঘ এপাশ থেকে ঢাকছে আস্তে আস্তে। যেটুকু জায়গা অবশিষ্ট আছে সেটুকু জায়গা হচ্ছে এই, এক্ষুনি বৃষ্টি আসতে পারে। কল্লোল, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কারণ পুরো ধূসর মেঘ আর কি। ওখানে আরো একটা পাথর আছে, দুটো পাথর, এগুলো সব অসাধারণ জায়গা আর কি। অসাধারণ অসাধারণ জায়গা। অবশ্যই এসো, অবশ্যই। পেডংয়ে আসলে আপার পেডংয়ের মিলন টপ এবং এই আই লাভ পেডং যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, অসাধারণ জায়গা। অবশ্যই এসো, অবশ্যই। ইয়ো, আস্তে আস্তে গ্রাস করছে এই ল্যান্ডস্কেপটাকে মেঘ। এখন এই সিঁড়িটাকে দেখে দেখো, মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, উঠে মেঘের মধ্যে হারিয়ে গেছে। তাহলে এবার নোটে গাছটি মোড়ানোর পালা। বর্ষার নর্থ বেঙ্গল পার্ট 1 কেমন লাগলো জানিও কমেন্টে। আর পার্ট 1 মানে নিশ্চয়ই বুঝতে পারছো পার্ট 2ও কামিং, কি তাই তো? আর একটু অপেক্ষা, দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9:30টায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘপিয়ন সাইনিং অফ। তবে যাবার আগে আরো দুটো কথা বলে যাই। থ্যাংক ইউ। अच्छे से रहना, ठीक है? ওকে স্যার, ঠিক আছে স্যার। আমাদের এই পুরো ট্রিপটা যতটা ভালো হলো তার অনেকটাই কৃতিত্ব কিন্তু এই লোকটার, অনেকটাই কৃতিত্ব। এবং সবসময় যে বলি না, সারথি ভালো হলে যাত্রা পথ সব ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। নাম্বার দিলাম, যদি আসতে চাও দাদার সাথে যোগাযোগ করো, খুব ভালো ঘুরবে। ফাইনালি সাইনিং অফ।